মদন মিত্র তৃণমূল বিধায়ক, তার একটা মন্তব্য এই ভোট আবহে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কি বলেছেন মদন মিত্র দেখুন। লরি মানে টাটা, জুতো মানে বাটা, আর দমদম মানে দাওয়াই। এটা তো আমার কথা নয়। আমি যদি বলি দমদম ধোলাই হবে, সেটা আনপার্লামেন্টারি হতে পারে। আমি তো দাওয়াইয়ের কথা বলছি। যেমন তোমাকে এখন বলছি যে দিল্লিতে 52 ডিগ্রি গরম হয়েছে, এখানেও প্রায় 34, 35, 36 হয়ে গেছে, তোমরা ওআরএস খাও। তেমনি দাওয়াইয়ের জন্যে নিশ্চিত থাকতে পারো তৃণমূল কর্মীরা জানে কি দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে। আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। এই যে মদন মিত্রর বক্তব্য, রাহুল দা, বিরোধীরা স্পষ্ট এর মধ্যে উস্কানি খুঁজে পাচ্ছে। না না, উস্কানির কি আছে? মদন মিত্র বহুদিনের পুরনো বর্ষিয়ান রাজনীতিবিদ। মদন মিত্র বলছে যে দমদমে দাঁড়িয়ে কোনো রকম প্রভোকেশন যদি কেউ দিয়ে থাকে বা যে প্রভোকেশন চলছে বিরোধীদের, সেটা ফলপ্রসূ হবে না। যে যার মতো ভোট করবে। এবং দমদমে দাঁড়িয়ে দমদম দাওয়াই মানে গণতান্ত্রিক দাওয়াই, সেখানে কোনো দাওয়াই মানে কোনো ভাইরাস নয় বা ওই দাওয়াই নয়। আমি বলছি ক্ষেত্র বিশেষে দমদম দাওয়াইয়ের মানে কি বদলে যায়? তার কারণ এই দমদম একটা সময় যখন সিপিএম এর কার্যত দুর্গ ছিল, তখন বিরোধী হিসাবে তৃণমূল কংগ্রেস তারা দমদম দাওয়াই এই অর্থে ব্যবহার করতো কি যে দমদম দাওয়াই মানে গণতান্ত্রিকভাবে সবকিছু হচ্ছে। উত্তরটা দিয়ে দিলাম। সিপিএম এর সময় যে দাওয়াইয়ের কথা ছিল সেটা মনে করে দিল মদন মিত্র। দমদম দাওয়াই ছিল একটা সময় বিগতের বহুদিন ধরে। মানে সিপিএম এর দমদম দাওয়াই আলাদা, তৃণমূলের দমদম দাওয়াই আলাদা। দাঁড়িয়ে সেই দাওয়াই মানে এখন গণতান্ত্রিক দাওয়াই। মানুষ ভোট দেবেন, সুষ্ঠুভাবে ভোট দেবেন, নিজের নির্বাচনী গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, সুষ্ঠুভাবে সবকিছু। আবার তুমি দেখালে নির্বাচন কমিশন তো সবকিছু করেই ফেলেছেন, মানে সবকিছু সুষ্ঠু হওয়ার সমস্ত ক্ষেত্র প্রস্তুত, ওয়েবকাস্টিং প্রস্তুত, কেন্দ্রীয় বাহিনী। আমি শুধু আশা করবো এখানে দাঁড়িয়ে যে কেন্দ্রীয় বাহিনী কোথাও দাঁড়িয়ে কোথাও মহিলার সঙ্গে কোনো অশালীন আচরণ করবেন না, কেন্দ্রীয় বাহিনী কোথাও প্রভোকেশন আনবেন না। বিগত দিনে যা যা দেখেছি সেগুলো যেন না হয়। কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে আমরা শতরূপ ঘোষের কাছে আসতে যাবো। শতরূপ, মদন মিত্রর কথা বলো বা সজল ঘোষের কথা বলো, ব্যক্তিগতভাবে কারণ নাম করে এটা কেউই বলেননি, কিন্তু আমি একটু পিছিয়ে নিয়ে যাই তোমাকে। তারিখটা হচ্ছে 11/5/2024। মদন মিত্র একেবারে নাম করে, সুজন চক্রবর্তী নাম করে বলছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, তাজা হয়ে তৈরি থাকুন। ভোর 6টার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে, ভোটের দিন কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য। আমরা দাঁড়িয়ে থাকবো, পাহারা দেবো, একটা যেন ফলস ভোট না পড়ে। এবং তিনি বলছেন সুজন চক্রবর্তীর পাকা চুল সাদা চুল পক্ষ কেশকে কটাক্ষ করে কালো করে দেবো। দেখুন, সুজন চক্রবর্তীর চুল ওরা কীভাবে কালো করবে জানি না, কিন্তু আমরা আশা করছি দমদমের মানুষ ভোট দিয়ে মদন মিত্রের মুখটাকে কালো করে দেবে। একটা কথা বলি, যেহেতু দমদম দাওয়াই নিয়ে অনেক বিজ্ঞের আলোচনা শুনলাম, আমি খালি মনে করিয়ে দিই, দমদম দাওয়াইটা কোনো বিরোধীকে দেওয়া হয়নি। যে সিপিএমের দমদম দাওয়াইয়ের কথা উঠলো না, দমদম দাওয়াই দেওয়া হয়েছিল যখন দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছিলেন, তখন মজুদদারি কালোবাজারি করে যে সমস্ত মজুদদাররা দুর্ভিক্ষ ঘটাচ্ছিলেন, মানুষকে না খাইয়ে মারছিলেন, শিশুদের মৃত্যুর কারণ হচ্ছিলেন, সেই মজুদদারদের গোদাম খালি করা হয়েছিল দমদম দাওয়াই দিয়ে, খাবারকে মানুষের মধ্যে বন্টন করা হয়েছিল। কাল যদি আবার ওই পরিস্থিতি হয় তাহলে বামপন্থীরা আবার দমদম দাওয়াই দেবে। এবার আমি একটা কথা বলি শুভ্র, মদন মিত্রর মতো এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া কিছু লোক কি বললো না বললো তার বিরাট একটা গুরুত্ব আমাদের দেওয়ার ইচ্ছে নেই, কিন্তু মুশকিলটা হচ্ছে ভোট শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে এই ধরনের প্ররোচনা আলটিমেটলি দলমত নির্বিশেষে যে কোনো দলেরই রাজনৈতিক একজন কর্মীর জীবন সংশয়ের কারণ হতে পারে। এবং আমি কেন বলছি শুভ্র, তোমার মনে থাকবে 2021-এ যখন শীতলকুচির ঘটনাটি ঘটেছিল, একজন মারা গেলেন সেন্ট্রাল ফোর্সের গুলিতে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্থপ্রতিম রায়ের ফোনের কনভারসেশন তোমরাও শুনিয়েছিলে, তোমাদের চ্যানেলে সবাই শুনিয়েছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পার্থ ভোটটা ভালো করে নাও, ভোটটা শেষ হলেই আমরা দেখব, এর ব্যবস্থা নেব, আইনিভাবে যা করার আমরা করব। 3 বছর কেটে গেল, কিচ্ছু হলো না। মাঝখান থেকে একটা তরতাজা ছেলের লাশের বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনীতিটা খেলে বেরিয়ে গেলেন। মদন মিত্ররা এই ধরনের কতগুলো কথা বলে দলে কোনো গুরুত্ব নেই, মন্ত্রিত্ব চলে গেছে, এখন নিজেদের মুখটাকে নিজেরা টিভিতে দেখার জন্য মাঝে মধ্যে এই ধরনের কথাগুলো বলে খবরে আসার চেষ্টা করেন। মাঝখান থেকে সাধারণ কর্মীরা তাদের জীবন সংশয় ঘটে, যে কোনো রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতার আজকে সংশয়ের কথা বলছে। আমি এইখানে নিঃসন্দেহে ভাঙড়ে প্রসঙ্গ আনতেই হবে, তার কারণ ভাঙড়ে বোমাবাজির ঘটনা ঘটেছে। ভোট আসে ভোট যায়, কিন্তু ভাঙড়ের ছবিটা বদলায় না। ভাঙড় এবং ভয় কেন সমর্থক হয়ে গেছে, এবারেও যার কোনো পরিবর্তন ঘটেনি। যার কথা বারবার বলা হতো ভাঙড়ে নাকি সন্ত্রাস করছে আরাবুল ইসলাম, বারবার বলা হতো, এবং সমস্ত তৃণমূল কংগ্রেসের দিকে অভিযুক্ত তীর তুলত, সে তো নেই এখন ওখানে। আর আমরা যখন বারবার অভিযোগ করেছি যে ভাই এখানে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ সন্ত্রাস চালাচ্ছে, ধর্মীয় বিভাজন করছে, ঘরে ঘরে ঢুকে সন্ত্রাস চালানো হচ্ছে, এটাকে থামানো উচিত।
মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে আলাদা করে থানা ঘোষণা করলেন, থানা হলো। আজকেও দাঁড়িয়ে যেভাবে যে সন্ত্রাস চালাচ্ছে একদম, আমার তো মনে হয় আমি রাজনৈতিক তর্জের মধ্যে যাচ্ছি না, পুলিশ আটকাতে পারছে না কেন? নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে সলিল একবার বললেন না, এই নওশাদ সিদ্দিকী আজকে নয়, দিনের পর দিন ধরে শুধু, আমি জানি না সিপিএম বা কংগ্রেস তাকে ধোঁয়া দিয়ে কোথায় নিয়ে এসছে এখানে দাঁড়িয়ে। দ্বিতীয়ত ওই নওশাদ সিদ্দিকী এমন একটা জায়গায় এমন সন্ত্রাস তৈরি করেছে যে এখন যা এর আগে যা হতো তৃণমূল কংগ্রেসের, এখন সম্পূর্ণ দাঁড়িয়ে আইএসএফ একদম সেটাকে সন্ত্রাসের আতুর ঘর তৈরি করেছে। একটা কথা বলতে পারি? একটা কথা বলছি, তো এর তো জবাব দিতে আমি বলছি, হ্যাঁ, করছি। আলাদা তো নেই এখন। আচ্ছা, সিপিএম ধোঁয়া দিচ্ছে, বেশ, করছি। সেটা হচ্ছে, আচ্ছা, সিপিএম বলেছিল যে আরাবুল ভাঙড়ে সন্ত্রাস করছে, কিন্তু আরাবুলকে গ্রেপ্তার করার কথা মানে ক্ষমতা তো সিপিএম এর নেই, করেছে তো মমতা ব্যানার্জি। তার মানে সিপিএম যেটা বলেছিল সেটা মিথ্যে বলেনি, মমতা ব্যানার্জি বুঝেছেন, গ্রেপ্তার করেছেন, তাই তো? 2, শওকত মোল্লা বোম ছোড়ে রাত দিন, এটা কে বলেছিল শোনা? সিপিএম তো বলেনি, বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা বাংলার মিডিয়ার সামনে, গোটা বাংলার মানুষের সামনে। রাজ্যের মুখ্যমন্ত্রী যে লোকটাকে চিহ্নিত করে বলেছিলেন যে তুই সারাদিন বোম বানাস, বোম ছুড়িস, আজকে সেই লোকটাকে অবজারভার করে রেখে দিয়েছে যাতে ওখানে ভালো করে বোমাবাজির চর্চাটা হয়। আমি এখানে জিজ্ঞেস করছি শুভ্র, এখানে ভাঙড়ে আজকে তৃণমূল যে যে অভিযোগগুলো করছে, এক অভিযোগ তো তৃণমূল পঞ্চায়েত ভোটে তুমি যে ঘটনার কথা বললে, যেদিন আমি বলছি শতরূপ, এটা ব্যক্তি শওকত মোল্লা বা ব্যক্তি আরাবুল ইসলামের প্রশ্ন নয়, আমার সেই একই প্রশ্ন, সেটা হচ্ছে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে পুলিশ। এই উদ্বেগটা তো স্বয়ং মুখ্যমন্ত্রী ছিল বলেই তো তিনি কলকাতা পুলিশের আন্ডারে গোটা ভাঙড়কে নিয়ে এসেছিলেন। তারপরেও এই ছবিটা আমাদের দেখতে হচ্ছে। মুখ্যমন্ত্রী কি কোন থানা কোথায় কি বানালেন না বানালেন তাই দিয়ে তো কিছু হয় না। মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল ইন্টেনশনটা কি? যে লোকটাকে আপনি ভালো করে জানেন যে সে রাত দিন বোম বানায়, বোম ছোড়ে, তাকে গ্রেপ্তার করার বদলে আপনি তাকে এমএলএ করেছেন, তারপরে আপনি বলছেন থানা বানিয়ে আপনি উদ্ধার করে দিয়েছেন। আমরা একটা কথা শুনতে অভ্যস্ত শুভ্রজিৎ, যে অবাধে ভোট হচ্ছে, এখন দেখছি অবাধে এখানে বোমাবাজি চলছে। স্পষ্ট অভিযোগ, ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল খুব দ্রুত। রাহুল চক্রবর্তী, আরে যেটা বিশ্বনাথদা বললেন, তুমি যে কেশপুর নিয়ে কথা বললে বা ভাঙড় নিয়ে কথা বললে, কেশপুরের কথা বলা হতো হারমাজ বাম সন্ত্রাসের শেষপুর। কেশপুর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক আন্দোলন কোথায় নিয়ে গেছিল, আর 92,000 ভোটের লিড ছিল কত দেবের ওখানে লোকসভায়, তারপরেও কেশপুরে শিউলি শাহ বিধানসভার ধরে রেখেছিল, ভাঙড়ে 1,20,000 লিড ছিল। দেখো, গাঙ্গুলি বাগানে কিন্তু এটা প্রথমে, এটা কিন্তু আনঅ্যাবেটেডলি হয়ে যাচ্ছে। 2 দিন আগে P-2 ডেতে এক ভদ্রলোক 67 বছর বয়স, বুকে 3খানা স্টেন্ট লাগানো আছে, তাকে ধরে ফেলে মেরেছে। সে বলেছে আপনি পোলিং এজেন্ট কোথায় 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 হচ্ছেন, বলে আমি যেখানে হবো আমি আপনাকে বলবো না। তাকে ধরে মেরেছে ওইখানকার প্রার্থী, সিপিএম এর প্রার্থী, তখন দলবল নিয়ে গেছে, তাকে হসপিটালাইজ করেছে। দুঃসাহস, সেখানে পর্যন্ত দুষ্কৃতকারীরা গেছে, ধরে হ্যান্ড ওভার করেছে। তারপরই ঘটলো আজকের ঘটনা। তৃণমূলের মুখপাত্র বললেন না বামেদের কেশপুর শেষপুর হয়েছিল। এক সেকেন্ড শতরূপ, বামেদের জন্য আপনি বললেন সন্ত্রাস করেছে তাই কেশপুর শেষপুর হয়েছে, আপনাদের ক্ষেত্রেও সেটা হবে এবং তার বেশি দেরি নেই। প্রতিটা জায়গায় আপনারা কেন কিসে ভয় পাচ্ছেন? তাতে ভয়। আচ্ছা দেখুন, এগুলো আমরা বিরাট গুরুত্ব দিচ্ছি না। তৃণমূলের কাজ করবে, কার বুকে স্ট্যান্ড আছে না আছে এগুলো মানুষরা এগুলো ভাবে, তৃণমূল ভাবে, ওরা মানুষের পর্যায়ে পড়ে। অমানুষ মানে মনুষ্যতার প্রাণীর কাজ করছে, কিন্তু তৃণমূলের এই সমস্ত সন্ত্রাসকে পার করে মানুষ পঞ্চায়েতে দেখিয়ে দিয়েছে মানুষ কি করতে পারে। তৃণমূলের দিন শেষ, পঞ্চায়েতে মানুষ বুঝিয়ে দিয়েছে, কালকে যাদবপুরে আরো ভালো করে শেষ পর্যন্ত বেছে নিচ্ছেন সেটা তো 4 তারিখে বোঝা যাবে, কিন্তু কালকে কতটা নির্বিঘ্নে ভোট হচ্ছে আমাদের টানা সকাল থেকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত।